Hey everyone, welcome back to the channel once again. এক বছর হয়ে গেল আমি নিজের দেশ ছেড়ে মস্কো এসেছি এবং আজকে আমি একটা খুব স্পেশাল জার্নি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। লাস্ট ইয়ার 30th জানুয়ারিতে আমি মস্কো এসেছিলাম আমার ফরেন অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে, অ্যান্ড ইট হ্যাজ বিন আ ওয়ান্ডারফুল 1 year ইন মস্কো। তাই এক বছর হয়ে যাওয়ার পর ভাবলাম একবার বাড়ি যাওয়া যাক। বাট বিফোর আই রিচ মাই হোম টাউন, I decided to make a stop at one of the most iconic places in India, that is the Taj Mahal. তাহলে চলো মস্কো থেকে তাজমহল হয়ে বাড়ি যাওয়ার যাত্রা শুরু করা যাক। মস্কো শহরে 4টে এয়ারপোর্ট আছে, 4টেই ইন্টারন্যাশনাল, বাট মস্কো টু ইন্ডিয়া একটাই ডাইরেক্ট ফ্লাইট এই মুহূর্তে চলছে, সেটা হচ্ছে এরোফ্লোট রাশিয়ান এয়ারলাইনের মস্কো টু দিল্লি, যেটা ছাড়ে শেরমেতো এয়ারপোর্ট থেকে। এই এয়ারপোর্টের ডিস্টেন্স আমার বাড়ি থেকে অ্যাবাউট 40 কিলোমিটার্সের মতো। ট্যাক্সি করে এখানে পৌঁছাতে প্রায় 45 to 50 মিনিটসের মতো লাগলো। এখানে একটা কথা বলা দরকার যে মস্কোতে ট্যাক্সি ফেয়ার ফর শর্ট ডিস্টেন্স ইজ ভেরি হাই, অলদো কম্পেয়ার টু ইন্ডিয়া এখানে ফুয়েল প্রাইসেস অলমোস্ট হাফ। বাট এই রাইডটার জন্য আমার লাগলো 1300 রুবেলের মতো, উইচ কামস অ্যাবাউট 1200 কি 1250 INR। সো আমি অলরেডি এয়ারপোর্ট পৌঁছে গেছি। এটা প্রিলিমিনারি চেক ইনের লাইন। অনেস্টলি এক বছর পর ভারত ফিরতে একটা অদ্ভুত রকমের ফিলিং হচ্ছে। This past year has been full of memories, new experiences and challenges. চেকিং অ্যান্ড পাসপোর্ট কন্ট্রোলের পর ফাইনালি বোর্ডিং গেটের দিকে এগোলাম। মাঝপথে সুন্দর সুন্দর সাজানো ডিউটি ফ্রি শপগুলো দেখতে থাকলাম, যেখানকার জিনিসগুলো যেমন সুন্দর তেমনি কস্টলি। রাশিয়ানে বলতে গেলে বলতে হয় ও চিন দাঁড়াবই, ভেরি ভেরি এক্সপেন্সিভ। বাট এটা যদি রাশিয়া না হয়ে ইন্ডিয়া হতো, সিকিউরিটি চেকিং এর পর সবার আগে আমি যেতাম এয়ারপোর্ট লাউঞ্জে। আই হোপ এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস করার প্রসিডিওরটা সবার জানা আছে। কিছু কিছু হাই ভেরিয়েন্ট ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের কমপ্লিমেন্টারি বেনিফিট থাকে, লাউঞ্জ বেনিফিটস, যেটাতে পার কোয়ার্টার একটা, কোনোটায় পার কোয়ার্টার দুটো, এরকম করে লিমিট আছে। কমপ্লিমেন্টারি লাউঞ্জ অ্যাক্সেস পাওয়া যায়। সেটাতে 2 টাকা, কোনো কোনো কার্ডে 2 টাকা কাটে, কোনো কোনো কার্ডে 21 টাকা করে কাটে। বাট তার এগেনস্টে বুফে আনলিমিটেড খাবার, ড্রিঙ্কস, কোথাও কোথাও অ্যালকোহলও সার্ভ করা হয়। স্পেশালি এয়ারপোর্টে খাবারের যা দাম, সেদিক দিয়ে দেখতে গেলে লাউঞ্জ তো একদম স্বর্গ পাওয়ার মতো। মস্কো বা রাশিয়াতে কমপ্লিমেন্টারি লাউঞ্জ বেনিফিট পাওয়ার যা ক্রাইটেরিয়া, সেটা খুবই হাই। তো সেই পরিমাণ এক্সপেন্ডিচার বা সেই ভ্যারিয়েন্টের কার্ড আমার কাছে নেই। আর যদি পে করার কথা বলা হয় তাহলে পার পার্সন 2500 থেকে 3500 মতো লাগে, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ লাউঞ্জ। তো সেটাও খুব এক্সপেন্সিভ বলতে গেলে। প্লাস এটা 6 ঘন্টার ফ্লাইট, এবং ফ্লাইটের মধ্যে ওরা সাফিসিয়েন্ট ফুড, ড্রিঙ্ক সবই দেয়, যদিও নট ইন্ডিয়ান ফুড ইউ ক্যান সে, বাট ইট ইজ সাফিসিয়েন্ট। আর ফ্লাইটের টাইমিংটাও খুব ভালো, সন্ধ্যে 7:30টায় ফ্লাইটে ছাড়ে। তো মানুষ অবভিয়াসলি দুপুরে পেট ভরে লাঞ্চ করে তারপরেই আসবে এয়ারপোর্ট। ফ্লাইটে উঠে একটু খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়েছিলাম, বাট মাঝরাতে হঠাৎ চোখ খুলে দেখি আমরা পাকিস্তান আফগানিস্তানের উপর দিয়ে যাচ্ছি, এবং সত্যি বলতে গিয়ে একটু তো ঘাবড়ে গিয়েছিলাম। যদিও আগের বছরও সেম রুট দিয়ে মস্কো ফিরেছি, বাট এই ব্যাপারটা ঠিক খেয়াল করিনি। ফাইনালি উই ল্যান্ডেড ইন ইন্ডিয়া। ফ্লাইট ঠিক নির্ধারিত সময় ভোর 4টের মধ্যেই নামলো। ব্যাগেজ পেতেও খুব একটা দেরি হলো না। আগ্রা যাওয়ার জন্য আমি গতিমান এক্সপ্রেসের টিকিট বুক করেছিলাম, যেটা ছাড়বে হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে 8টা 10 মিনিটে। তাই এত তাড়াতাড়ি স্টেশন যাওয়ার কোনো মানে ছিল না। এয়ারপোর্টে একটু ফ্রেশ হয়ে নিলাম, কিছুক্ষণ ওয়েট করলাম। দিল্লি এয়ারপোর্ট থেকে হজরত নিজামুদ্দিন যাওয়ার জন্য একটা ওলা করলাম। প্রায় 40 মিনিটের মতো সময় লাগলো। এরকম একটা ইম্পর্টেন্ট স্টেশনে চেকিংটা স্ক্রুটিনি হচ্ছে, এটা দেখে বেশ ভালো লাগলো। যদিও গতিমান এক্সপ্রেস ছাড়লো টাইমে, বাট পৌঁছাতে পৌঁছাতে আরও 50 মিনিট লেট করে দিল। ফগ স্মগ যাই না কি কারণ। আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে রেলওয়ে পুলিশের টিকিট কাউন্টার রয়েছে,
সেখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে। আপনি বা আপনার হয়ে আপনার ড্রাইভার কাটবে। সেখানে অ্যাপ্রুভ চার্ট দেওয়া রয়েছে। ওলা উবেরও চলে আগ্রাতে, বাট তারা স্টেশন চত্বরের ভেতরে ঢুকতে পারে না, একটু বাইরে গিয়ে ধরতে হয়। এখান থেকে একটা ট্যাক্সি বুক করে সবার আগে আমি গেলাম গেস্ট হাউস। সেখানে লাগেজ রেখে কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম তাজমহল দেখতে। আগ্রাতে তাজমহল ছাড়াও আরো অনেক টুরিস্ট অ্যাট্রাকশনস রয়েছে, যেমন মিনা বাজার, আগ্রা ফোর্ট, ফতেহপুর সিক্রি, এটসেট্রা এটসেট্রা। বাট প্রাইমারিলি আজকে আমার টার্গেট ছিল তাজমহলই, বাকি জায়গাগুলো পরে দেখা যাবে। এর পেছনে আরো একটা বড় কারণ ছিল, যে কারণ আমার টুন্ডলা জাংশন থেকে রাতে বাড়ি ফেরার ট্রেন ছিল। So I had already decided that this time I am going to see Taj Mahal only, and if possible some of the famous market areas. গাড়ির ড্রাইভার শুরুতেই বলে দিয়েছিল অনলাইনে টিকিট কেটে নিতে, না হলে লাইনে দাঁড়াতে হবে। তো অনলাইনে তাজমহলের টিকিট কাটার ওয়েবসাইটটি হলো asi.payumoney.com/quick/taj। বেসিক এন্ট্রি টিকিট হচ্ছে 50 টাকা, এবং মসোলিয়ামটা যদি দেখতে হয় সেটার জন্য আলাদা 200 টাকা লাগে। তো আমি ভাবলাম প্রথমবার এসেছি এবং আজকে শুধু তাজমহলটাই ভালো করে দেখার যখন প্ল্যান আছে, তখন পুরো টিকিটটাই কাটা হোক। বাট ফরেনার এবং সার্ক বা বিমস্টেক কান্ট্রিজ রেসিডেন্টদের জন্য টিকিট প্রাইস কিন্তু আলাদা। তাজমহল কমপ্লেক্সের ভেতরে কোনো বড় ব্যাগ নিয়ে যাওয়া অ্যালাউড নেই, এবং ছোট হ্যান্ডব্যাগ থাকলেও সেটাও থরলি চেক করে সিকিউরিটি পার্সনরা। বাট যারা ইন এনি কেস ব্যাগ নিয়ে যেতে বাধ্য, তাদের জন্য ফ্রি ক্লকরুম ফেসিলিটি আছে। তাজমহল দেখার শখটা অনেক দিন ধরেই ছিল, বাট দেশের মধ্যে অনেক জায়গায় ঘুরেছি, বাট কোনোভাবেই আগ্রার প্ল্যানটা করা হয়নি। দ্য গ্র্যান্ডনেস অফ দিস প্লেস ইজ সামথিং ইউ ক্যানট ট্রুলি অ্যাপ্রিসিয়েট আনটিল ইউ সি ইট উইথ ইয়ার ওন আইজ। এটা এতটাই সুন্দর, ভালোবাসা এবং ইতিহাসের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। দূর থেকে তাজমহলটাকে অসাধারণ দেখাচ্ছে, বিশেষ করে এই ফ্রেমটাই। আজকের ওয়েদারটাও আমরা খুব ভালো পেয়েছি। সানলাইটে তাজমহলের মার্বেল যেন পুরো চকচক করছে। It looks exactly like what I've seen in pictures, but seeing it in person is a whole different experience. কথাতেই বলে, beauty lies in the eyes of the beholder. Probably for Taj Mahal, the axiom is just the other way around. Taj is the beauty personified. তাজমহলের সৌন্দর্যের আলাদা আলাদা পরত আছে। সকালবেলায় তাজকে পিঙ্কিশ লাগে, সন্ধেবেলায় মিল্কি হোয়াইট লাগে, আবার চাঁদের আলোতে গোল্ডেন কালারের লাগে। মডার্ন ওয়ার্ল্ডের 7টি ওয়ান্ডার্সের মধ্যে তাজমহল হলো একটি অন্যতম, এবং একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাজমহলের 400 বছরের পুরনো ইতিহাস আছে, এবং বলা যেতে পারে ইট ইজ এ টেস্টামেন্ট টু দ্য লাভ অ্যান্ড ডিভোশন অফ দ্য মুঘল এম্পায়ার শাহজাহান ফর হিজ বেলাভেড লাইফ মমতাজ মাহল। শাহজাহান ছিলেন 5th মুঘল এম্পায়ার, এবং 1628 থেকে 1658 অব্দি তিনি ভারতের রাজত্ব করেছিলেন। হি ওয়াজ অ্যাজিউম টু বি আ জাস্ট অ্যান্ড ফেয়ার রুলার, এবং আর্কিটেকচার, আর্ট এবং লিটারেচারের প্রতি ভালোবাসার জন্য তাকে এখনো স্মরণ করা হয়। 1612 সালে শাহজাহান বিয়ে করেছিলেন মমতাজ মাহলকে, এবং তাদের 14টা সন্তান হয়েছিল। 1631 সালে মমতাজ মাহল তাদের 14th চাইল্ড গওহারা বেগমকে জন্মদান করার সময় মারা যান। মমতাজ মাহলের মৃত্যুটা স্বভাবতই খুব বড় একটা শক দিয়েছিল শাহজাহানকে, and then he decided to build a magnificent mausoleum in a memory, which would be a testament to their love and a symbol of his devotion to her. তাজমহলের কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1632 সালে, এবং এটাকে কমপ্লিট করতে প্রায় 22 বছর লেগেছিল। এই প্রজেক্টের মেইন আর্কিটেক্ট ছিলেন উস্তাদ আহমেদ লাহোরি, যিনি মুঘল আর্কিটেকচারের রিনাউন্ড এক্সপার্ট ছিলেন। তাজমহলকে মুঘল আর্কিটেকচারের মাস্টারপিস হিসেবে কাউন্ট করা হয়, এবং এটা বিশ্বের সুন্দরতম বিল্ডিংগুলোর মধ্যে একটি। তাজমহল বিউটিফুল গার্ডেন্স এবং পুল দ্বারা ঘেরা। বিল্ডিংটাই একটা ডোম স্ট্রাকচারে তৈরি। বিল্ডিংয়ের এক্সটেরিয়র পার্টটা ইন্ট্রিকেট কার্ভিংস অ্যান্ড ইনলেস দ্বারা সাজানো, আবার ইন্টেরিয়রটা বিউটিফুল পেন্টিংস এবং ক্যালিগ্রাফি দিয়ে সাজানো। তাজমহল পুরোপুরি কমপ্লিট হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। এটা গড়তে 3,20,00,000-এর বেশি টাকা লেগেছিল, যেটার আজকের দিনে ভ্যালু করলে দাঁড়াবে ওভার $370 মিলিয়ন। এটাকে অফিসিয়ালি ইনঅগুরেট করা হয়েছিল 22 ফেব্রুয়ারি 1653 খ্রিস্টাব্দে, এবং পাবলিকের জন্য খুলে দেওয়া হয়েছিল। শাহজাহান তার এই ক্রিয়েশন নিয়ে এতটাই প্রাউড এবং ইমপ্রেস হয়েছিলেন যে তিনি ঠিক করেছিলেন তার জন্য আরেকটা সেকেন্ড মসোলিয়াম বানাবেন, উইচ উইল বি আইডেন্টিক্যাল টু তাজমহল। বাট আমরা সবসময় যেটা ভাবি সেটা হয় না। হি ওয়াজ ডিপোজড বাই হিজ সন ঔরঙ্গজেব ইন 1658, এবং তারপর থেকে তাকে লালকিল্লাতে রাখা হয় প্রেজেন্ট করে, এবং 1666 সালে তার মৃত্যু অবধি তিনি ওখানেই ছিলেন। তাজমহলের মসোলিয়াম এরিয়াটাতে প্রবেশ করার আগে শু কভার পরাটা ম্যান্ডেটরি, আদারওয়াইজ মার্বেলটা ক্ষতিগ্রস্ত হবে।
এবং এন্ট্রান্সের পাশেই 10 টাকা পার পেয়ারে পাওয়া যায়। এটা হচ্ছে ডামি মসোলিয়াম, অ্যাকচুয়াল মসোলিয়ামটা এর নিচে। দেখার বলতে এইটুকুই ছিল, এবং এটা দেখতে গিয়ে আমার সেই ড্রাইভার বাবুর কথাটা মনে পড়লো যে উনি বলেছিলেন যে মসোলিয়াম দেখার কিছু নেই। তো বলতে গেলে কথাটা কিছুটা হলেও সত্যি। তাজমহল দেখতে প্রতি বছর প্রায় লক্ষাধিক টুরিস্ট আসেন, and it's a source of inspiration and wonder for people from all over the world. তাজমহল থেকে বেরোনোর পথে আমরা দেখলাম জলমহল, যেটাতে জল প্রায় নেই বললেই চলে। তবে তাজমহল কিন্তু শুধু একটা আর্কিটেকচারাল মার্ভেল নয়, ইটস এ সিম্বল অফ লাভ, লস অ্যান্ড ইটার্নিটি। অনেস্টলি ওই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে পেরে নিজেকে খুব লাকি মনে হচ্ছিল, অ্যান্ড ইটস আ ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স ফর শিওর। তাজমহলের ওয়েস্ট গেট দিয়ে বেরিয়ে দেখলাম কয়েকটা পেড়ার দোকান, এবং আগ্রার পেড়া সারা ভারতে প্রসিদ্ধ। ভাবলাম এক প্যাকেট নেওয়া যাক বাড়ির জন্য। পেড়া নেওয়ার পরই দেখলাম দোকানদার ইংরেজিতে কিছু একটা বলার চেষ্টা করছেন। তো ব্যাপারটা মিনি পাকিস্তান বা মিনি ইউরোপের ছিল না। আমার কাছে এমনি টাইম ছিল না ওদিকে যাওয়ার, দোকানটার সামনে চোখে পড়ায় নিয়ে নিয়েছিলাম। কিন্তু পরে আরো কয়েকটা দোকান দেখার পর বুঝতে পারলাম সেখানে পেড়ার দাম কোথাও 150, কোথাও 200, এবং যে দোকানটা থেকে আমি কিনলাম তাজমহলের কাছে সেখানে 250 টাকা পার প্যাকেট বিক্রি করছিল। তো প্রবাবলি ওই লাইনে আরো কয়েকটা দোকানে গেলে হয়তো প্রাইস ডিফারেন্সটা চোখে পড়তো, এবং তখনই হয়তো তাকে ধরতাম। তাই ভাবলো একটা পাকিস্তানের গল্প দিয়ে একে ভাগানো যাক। কিন্তু এমনি তো এখানকার নয়, একবারই ঘুরতে এসছে, হয়তো রিপিট কাস্টমার তো হবে না। তবে সেই দোকানদারের মধ্যে কিন্তু আমি নেতা হওয়ার কিছু গুণ দেখতে পাচ্ছি। আগ্রা ক্যান্টনমেন্ট থেকে টুনলা অব্দি যাওয়ার 4টে লোকাল মিস করার পর ওলা করে টুনলা জংশন আসতে বাধ্য হলাম। টুনলাতে পূর্ব এক্সপ্রেসের টাইম ছিল 8টা 15 সময়, বাট এলো আরো 1 ঘন্টা 10 মিনিট পর, এবং অন দ্য ওয়ে দুর্গাপুর পৌঁছাতে আরো 5 ঘন্টা লেট করলো। দুপুর 2:30 নাগাদ পৌঁছানোর জায়গায় বাড়ি পৌঁছালাম প্রায় রাত 9টা নাগাদ। বাড়ি পৌঁছেই 2-3 দিনের মধ্যে আমার ওল্ডেস্ট চাইল্ডহুড ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করলাম। বাট কবজি ডুবিয়ে মাংস তো দূর, অন্য কিছু খুব একটা খেতে পারলাম না, কারণ এখানে পৌঁছানোর 2 দিন পর থেকেই আমার লুজ মোশন স্টার্ট। যদিও সেরকম কিছুই উল্টো পাল্টা খাওয়া হয়নি কোথাও। আমার মনে হলো এটা জল চেঞ্জের কারণেই হয়েছে, কেন কি লাস্ট 1 বছর ধরে আমার শরীর মস্কর জলে অভ্যস্ত। এবার বন্ধুকে বলতেও পারলাম না যে ভাই পরের বিয়েতে খাওয়াস, জুতো খুলে মারতো। অগত্যা নেক্সট ম্যারেজ ইনভিটেশনের জন্য অপেক্ষা। এই অল্প কদিনের জন্য ইন্ডিয়া এসে বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করলাম, কয়েকজন রিলেটিভসের বাড়ি গেলাম। কাজের সূত্রে কলকাতা যেতে হওয়ায় ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো, এটা হাওড়া জংশন মেট্রো স্টেশনের মধ্যে দিয়ে, সেটাও দেখলাম। এটার অভিজ্ঞতাটা একটু অন্যরকম। আন্ডার ওয়াটার বললেই ব্যাপারটা মনে হয় কি পাশে নদী দেখতে পাবো, জল দেখতে পাবো, এরকম কিছু, বাট সেরকম কিছুই নাই। মেট্রোর ভেতরে প্যাসেঞ্জারের জন্য বাইরের দিকের ভিউ কোনো বদল, এবং নিজের মা বাবা, ফ্যামিলি মেম্বার্স, বন্ধু বান্ধব, চেনা পরিবেশ সব কিছু ছেড়ে কাজের জন্য বাইরে যেতে হলে একটু কষ্ট তো হয়, বাট দ্যাট ইজ লাইফ। 1 বছর পর আমি আবার ফিরবো। ফেরার সময় প্রথমে রাজধানী এক্সপ্রেস করে দিল্লি এলাম। দিল্লিতে গ্রিন পার্কের ওখানে গেস্ট হাউসে ছিলাম, এবং মস্কো ফ্লাইট ছিল পরের দিন ভোর 5টা 50-এ, এবং এই টাইমটা একটু অড টাইমিং সত্যি বলতে গেলে, কারণ অত সকালে ফ্লাইট হওয়ার জন্য আগের দিন রাতে ঘুমানো যাবে না। এয়ারপোর্ট পৌঁছাতে হবে 12টা নাগাদ। হাতে যেটুকু সময় ছিল সেই সময়টাতে দিল্লি একটু ঘুরে দেখার ইচ্ছা থাকলেও আগের দিনের লং ট্রেন জার্নি পরের দিন সকালেও লং ফ্লাইট ছিল, রাত জাগতেও হতো, তাই ভাবলাম এই যাত্রায় থাক, গেস্ট হাউসে রেস্ট নেওয়া যাক। হালকা ডিনার করে রাত 10:30 নাগাদ গেস্ট হাউস থেকে বেরিয়ে 11টা নাগাদ এয়ারপোর্ট পৌঁছে গেলাম। বাট এয়ারপোর্ট পৌঁছে জানতে পারলাম দিল্লি টু মস্কো এয়ারফ্লোটের কাউন্টার খুলবে রাত 1টা 15 পর। অগত্যা 2 ঘন্টা এয়ারপোর্টে ওয়েট করতে হলো, এবং সিকিউরিটি চেকিং এর আগে লাউঞ্জও অ্যাক্সেসেবল নয় যে সেখানে একটু আরাম করে বসা যাবে। এবার আসার সময় আমি আমার ক্রিকেট ব্যাটটাকেও এনেছিলাম, যেটা চেক ইন ব্যাগেজের পার্ট। তো কাউন্টার থেকে বলা হলো ওটাকে আমাকে র্যাপ করতে হবে along with the check-in baggage, otherwise ওটা সেপারেট লাগেজ আইটেম হিসেবে চার্জ হবে, যেটার দাম হবে 11,000 টাকা। যদিও সামনে র্যাপিং কাউন্টার ছিল, সেখানে র্যাপিং করে আনলাম। তো 1100 টাকার ব্যাটের জন্য আমার র্যাপিং চার্জ পড়ে গেল 600 টাকা। এটা জানা রইল, ভবিষ্যতে কাজে আসবে। নলেজ কামস অ্যাট এ প্রাইস। এয়ারলাইন কাউন্টার, ইমিগ্রেশন কাউন্টার, সিকিউরিটি চেক কাউন্টার সব জায়গায় লাইনে দাঁড়ানোর পর দেখছি লাউঞ্জের সামনেও একই রকম লাইন। লাউঞ্জে ঘন্টাখানেক কাটিয়ে কিছুটা রিফ্রেশ হয়ে চললাম বোর্ডিং গেটের দিকে। লাউঞ্জ থেকে বোর্ডিং গেট অবধি পৌঁছাতে প্রায় 12 মিনিট সময় লাগলো। দিল্লি থেকে মস্কো পৌঁছাতে
রাশিয়ান এয়ারলাইন্স এয়ারফ্লোটের সময় লাগে 6 ঘন্টা 50 মিনিট। আবার একই এয়ারলাইনে মস্কো থেকে দিল্লি আসার সময় ফ্লাইট ডিউরেশন হচ্ছে 6 ঘন্টা। এটার কারণ হচ্ছে অ্যাগেন্স্ট দ্য উইন্ড অ্যান্ড উইথ দ্য উইন্ড ট্রাভেল। ফাইনালি বোর্ডিং শুরু হলো। আগের দিন রাতে জেগে থাকা সত্ত্বেও ফ্লাইটে উঠে পুরো সময়টা ঠিক ঘুমানো গেল না। কিছুক্ষণ ঘুমালাম, কিছুক্ষণ শার্ক টাইম দেখলাম, কিছুক্ষণ বাইরের আকাশটা দেখলাম। দেন ফাইনালি রিচড মস্কো। ইন্ডিয়া ছেড়ে মস্কো আসাটাও এক ধরনের ঘরে ফেরার মতোই। দেখতে গেলে লাস্ট 1 বছর ধরে এটাই আমার ঘর। তাই মনে কিছুটা বিষণ্ণতা থাকলেও কিছুটা আনন্দও ছিল। থ্যাংক ইউ অল ফর জয়নিং মি অন দিস জার্নি ফ্রম মস্কো টু ইন্ডিয়া অ্যান্ড ব্যাক। আশা করব তোমাদের সকলের এই ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি সুযোগ পাও অবশ্যই তাজমহল ভিজিট করো। ইট ইজ ডেফিনেটলি ওয়ার্থ ইট। I'll see you in the next video. Until then, take care. Don't forget to like, share, subscribe and comment on it.